দেখাশোনার দিয়ে নিজের সবথেকে অপছন্দের মানুষটাকে হবু বর হিসেবে সামনে বসে থাকতে থেকে চোখ কপালে উঠল পল্লবীর। তার সামনে বসে আছে ডিপার্টমেন্ট তথা পুরো কলেজের সবথেকে গম্ভীর এবং বদরাগী শিক্ষক অভিষেক গাঙ্গুলি। অনার্স দ্বিতীয় বছরের ছাত্রী পল্লবী, বাংলা সাহিত্য নিয়ে অনার্স করেছে ও। বয়স 20 বছর। অভিষেককে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পল্লবী। এক ঘর ভর্তি সবার দৃষ্টি এখন পল্লবীর দিকে, শুধু অভিষেকের দৃষ্টি ওর হাতে থাকা মোবাইলের দিকে। প্রসঙ্গত মামার বাড়িতে মানুষ হয়েছে পল্লবী। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একমাত্র আশ্রয় পেয়েছিল মামার বাড়ির কাছে। তবে মামার চোখের মনি হলেও মামির চক্ষুশূল সে। পল্লবীকে উঠে দাঁড়াতে থেকে মামি ওর কাছে গেল। এর আগে ইচ্ছে করে 4টা সম্বন্ধ ভেঙেছে। এটা যদি ভেঙে যায় তাহলে পড়াশোনা বন্ধ করে দেবে তোমার। ভয়ে ভেবে আবার চেয়ারে বসে পড়ল পল্লবী। পাত্রপক্ষ থেকে একজন বলে উঠল, কোনো সমস্যা মা? পল্লবী ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। এরপর পাত্রপক্ষে একে একে প্রশ্নমানে জর্জরিত করলো। কোন ক্লাসে পড়ছো তুমি মা? বিএ সেকেন্ড ইয়ার। তুমি কি বিয়ের পরেও পড়াশোনা কন্টিনিউ করতে চাও? পল্লবী কিছু বলার আগে ওর মামি বলে উঠল, না না দাদা, বিয়ের পর আবার কিসের পড়াশোনা? তখনও সংসারটা মন দিয়ে করবে। না না, সমস্যা নেই, ও যদি পড়াশোনা করতে চায় করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। এছাড়া আমার ছেলেটা পড়াশোনাকে খুব গুরুত্ব দেয়। এতক্ষণে অভিষেক মুখ তুলে তাকালো। বড় দিদির জোড়াজুড়িতে মেয়ে দেখতে আসা ওর। বাড়ি থেকে রওনা দেওয়ার কয়েক মিনিট আগেই জেনেছে যে তার দিদি তার পাত্রী হিসাবে ঠিক করেছে তারও স্টুডেন্ট পল্লবীকে। অভিষেক তাকালো দিদির দিকে। দিদি অনুরিমা ভাইয়ের তাকানো পাত্তা না দিয়ে পল্লবীর মামার কাছে বসলো। কাকু, কিছু মনে না করলে আমার ভাইয়ের পল্লবী কি একান্তে কথা বলতে পারে? পল্লবীর মামা তন্ময়বাবু সায় দিলেন অরুণিমার কথায়। অতপর পল্লবী আর অভিষেককে ছাদে পাঠানো হলো কথাবার্তা বলার জন্য। ছাদে যেতে অভিষেক পল্লবীর দিকে তেড়ে এলো। তুই ইচ্ছে করে করেছিস না এগুলো? শোন, আমি তোকে বিয়ে করতে পারবো না। এক্ষুনি নিচে গিয়ে বিয়েটা ভাঙবি, নাহলে তোকে এখান থেকে তুলে আছাড় দেবো। অভিষেক যে সব কিছুতে তাকে ব্লেম করছে, এটা শুনে রেগে গেল পল্লবী। কলেজের দুরন্তমনা মেয়েটা এতক্ষণ মামা মামির কথা ভেবে শান্ত হয়ে বসেছিল পাত্রপক্ষের সামনে, কিন্তু এই অপমানটা ও হজম করতে পারল না। দেখুন, আমার না অত শখ নেই আপনার মতো বদরাগী মানুষকে বিয়ে করে নিজের কপাল পোড়ানো। বাধ্য হয়ে বসতে হয়েছে। কথায় আছে না, হাতি পাকে পড়লে চামচিকে তো লাথি মারে। আমার হয়েছে সে হাল। আমি অত কথা শুনতে চাই না। আমি শুধু এটুকু বলতে এসেছি, তুই বিয়েটা ভাঙবি। আমি পারবো না। এই তো এবার প্রমাণ হয়ে গেল তুই ইচ্ছে করে এসব করছিস। মেয়ে হলে জন্মালে বুঝতেন কত যন্ত্রণা। তার উপর মামার বাড়ি আশ্রিতা মানে। এর আগে 4-4টে সম্বন্ধ ভেঙেছি, কিন্তু এবার মামি বলেই দিয়েছে এই বিয়েটা ভাঙলে আমার পড়াশোনা বন্ধ করে দিবে। অভিষেক ভুরু কুঁচকে তাকালো পল্লবীর দিকে। ও পল্লবীর মামিকে অবশ্য দেখে বুঝেছিলেন উনি একটু অন্য টাইপের মানুষ, কিন্তু ও যে নিজে বিয়েটা ভাঙবে তার তো কোনো উপায় নেই। অভিষেককে চুপ থাকতে দেখে মনীষা বলল, আপনি নিজে গিয়ে কেন বলছেন না বিয়েটা ভাঙার কথা? পল্লবী থেকে একটু সরে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো অভিষেক। এর জন্য একটা যুক্তিযুক্ত কারণ চাইতে বাবা, তখন আমি কি বলবো? কেন? বলবেন যে মেয়ে আপনার ছাত্রী, তার উপর পড়াশোনা একেবারে ঢ্যাঁড়স, সারাদিন শুধু বন্ধুদের সাথে টোটো করে ঘুরে বেড়ায়। আমি যদি নিচে গিয়ে বলি তুমি পড়াশোনা ঢ্যাঁড়স, তাহলে তোর মামি এমনিতেই তোর পড়াশোনা বন্ধ করে দিবে। তাহলে কি বলা যায় বলুন তো? গালে হাত দিয়ে ভাবতে বসে পল্লবী। অভিষেক মনের ভিতরে তোলপাল করে হঠাৎ কারণ খুঁজছে। হঠাৎ পল্লবী চেঁচিয়ে ওঠে, তাহলে আপনি নিচে গিয়ে বলবেন আপনার গার্লফ্রেন্ড আছে। এটা ক্যান্সেল। আমার বাড়ির সবাই জানে আমার গার্লফ্রেন্ড নেই। তাহলে এখন নিচে চলো, যা হচ্ছে হোক। আমি বাড়ি গিয়ে দিদিভাইকে আর বাবাকে বুঝিয়ে বলবো। পল্লবী বাধ্যমের মতো মাথা নাড়ে। তারপর দুজনে নেমে আসে ছাদ থেকে। তারপর অনুরিমা পল্লবীকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয়। তারপর বাবার সাথে কিছু আলোচনা করে। অভিষেকের বাবা অমিতেশবাবু পল্লবীর মামা তন্ময়বাবু উদ্দেশ্যে বলেন, দাদা, আপনার ভাগ্নিকে আমাদের পছন্দ হয়েছে। এবার আমার ছেলেকে আপনাদের পছন্দ থাকলে আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি। এ তো আমার পরম সৌভাগ্য দাদা, আপনার ছেলেকে আমাদের পছন্দ হয়েছে। তাহলে সামনের কোনো দিন দেখে আমরা বিয়েটা দিয়ে দিই। লাখ কথা ছাড়া বিয়ে হয় না বেয়াইমশাই। আপনারা একদিন আমাদের বাড়িতে আসুন, মেয়েকে কোথায় পাঠাচ্ছেন সেটা দেখে যান। সেদিন না হয় বিয়ের তারিখ ফাইনাল করা যাবে। আচ্ছা দাদা, এবার তাহলে মিষ্টিমুখ করুন। কী গো পিয়ালির মা, খাবারগুলো সব আনো? হ্যাঁ হ্যাঁ, আনছি। পিয়ালি হলো পল্লবীর মামার একমাত্র মেয়ে। মাধ্যমিক শেষ করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। পল্লবীর বিয়ের কথা শুনে লাফিয়ে পিয়ালি পল্লবীর কাছে যায়। দিদি, ওনারা তোকে পছন্দ করেছেন। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল পল্লবীর। পড়াশোনায় মেধাবী না হলেও এত তাড়াতাড়ি বিয়ে করে যে নিজের জীবনটা নষ্ট করতে চায় না। এই মুহূর্তগুলো ওর সব থেকে মনে পড়ছে ওর বাবা মায়ের কথা। ওনারা বেঁচে থাকলে হয়তো ওকে এই দিনটা দেখতে হতো না। কিরে দিদি, কোথায় হারিয়ে গেলি? তোর বরটাকে কিন্তু হেভি দেখতে। আমি যদি তোর থেকে বড় হতাম তাহলে আমি বিয়েটা করে নিতাম। পল্লবী খুব জোরে গাঁটটা মারল পিয়ালির মাথায়। খুব বিয়ে করার শখ হয়েছে না? দাঁড়াও, মামিকে বলে ওনার সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি। ইস, আমি তো মজা করছি। তোর বর তো আমার দ্বিগুণ বয়সী বুড়ো বরকে বিয়ে করতে যাব কোন দুঃখে? এই
বারবার তোর বর করবি না পিয়া, আগে বর হোক তারপর বলবি। দেখ না কয়েক ঘন্টার মধ্যে খেলা ঘুরে যায় কিনা। তার মানে তুই আবার কিছু করেছিস? আগেরগুলোর মতো এনাকে কি তুই এই তুই ওদের গায়ে জোলাপ মিশিয়েছিস নাকি? একটা রহস্য হাসি দিল পল্লবী। কারণ ও জানে অভিষেক যেভাবেই হোক বিয়েটা ভাঙবে। ওকে যে অভিষেক একদম সহ্য করতে পারে না। তার সাথে সংসার তো দূর কথা, পাশাপাশি বসার কথাও ভাবতে পারে না। আমাকে কিছু করতে হবে না, যা করার উনি করবেন। সময় গড়ায়, সকাল গড়িয়ে দুপুর, তারপর আসে রাত। পল্লবী নিশ্চিত হয়ে মাথা দুলিয়ে দুলিয়ে চিপস খেতে ব্যস্ত। এমন সময় পিয়ালি ঘরে ঢুকে গান গাইতে খেতে, লাজে রাঙ্গা হলো কোণে বউগো, মালা বদল হবে আজ রাতে। ও মালা বদল হবে এই রাতে? চিপস খেতে খেতে মাথা তুলে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো পিয়ালি পল্লবীকে। আজকাল দেখছি তোর মুখে শুধু বিয়ের গান। কিরে, মনের রং লেগেছে নাকি? বসন্ত তো এসে যাবে, এবার তো মন শরীর সপ্তে রং লাগবে। কিন্তু এর মাঝে যে একটা বিয়ের ফুল ফুটেছে, বিয়ে ছাড়া কি কোনো কথা নেই নাকি তোর? ওমা, এখনই তো বিয়ের কথা বলবো, পরশু আমাদের ইনভাইটেশন আছে, আর সেদিন তোরা জিজুর বিয়ের ফাইনাল ডেট। চিপস মুখ ভরতে গিয়েও থেমে গেল পল্লবী। তার ভাবনা পুরোপুরি উল্টো জিনিস হচ্ছে। তাহলে কি অভিষেক বিয়েটা ভাঙতে পারেনি? না, কথা বলতেই হবে অভিষেকের সাথে, কিন্তু ফোন নাম্বারটাও নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও ফোন নাম্বারটা জানা যাবে না। বোন, আমার একটা কাজ করতে পারবি? বলে ফেলুন, ওনার নাম্বারটা জোগাড় করতে পারবি মামার কাছ থেকে? তোর বর তো তোরই টিচার, নাম্বার নেই তোর কাছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কিন্তু কোনটা ওনার নাম্বার জানি না। অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করতে পারলো পিয়ালি। শোন, গ্রুপে অ্যাডমিন প্যানেলে যতগুলো নাম্বার আছে সবাইকে ফোন করে অভিষেক গাঙ্গুলির খোঁজ করি, ঠিক পেয়ে যাবো জিজুকে। এই না, একবার বুঝতে পারলে আমাকে টিসি ধরিয়ে দেবে কলেজ থেকে। আরে ভাই, নতুন ফোন কিনে এইটুকু যদি না করতে পারি তাহলে ফোনের মান থাকবে? নে, চটপট আমার নাম্বার থেকে লাগাতো। পিয়ালি নিজের ফোন থেকে প্রথম জনকে ফোন করতে ওপাশ থাকতে একটা মহিলা কর্কশ কণ্ঠে বলল, হ্যালো বলতে উনি বুঝে গেলেন ফোনটা কাট দিয়ে, পিয়া, এটা আমাদের কটকটি ম্যাম। পিয়ালি ক্যাবলার মতো তাকিয়ে রইল পল্লবী দেখে। কটকটি মানে? এটা আবার কেমন নাম? আরে, ওনার নাম কঙ্কাবতী। ওনার খিটখিটে মেজাজে সবাই কাছে কটকটি ম্যাম নামে পরিচিত। নে, পরেরটা লাগা। পিয়ালি আবারও ফোন লাগালো অন্য নাম্বারে। এবার একটা পুরুষ কণ্ঠ শুনে পল্লবীর মুখে হাসি ফুটল। হ্যালো, আপনার নাম কি? আপনার ফোন করেছেন? আপনারা নিশ্চয়ই আমার নাম জেনে ফোন করেছেন। আর যদি প্রাঙ্ক কল হয় তাহলে এক্ষুনি ফোনটা কাটুন। পল্লবী ভয়ে ভয়ে ফোনটা কেটে দিল। এইভাবে আরও চারজনের কাছ থেকে কটু কথা শুনে সপ্তম জনকে ফোন লাগায় ওর। প্রত্যেকের সাথে আলাদা আলাদা টপিকে কথা বলছে পল্লবী। এবার একটা আলাদা টপিকে কথা শুরু হলো। হ্যালো শ্বশুরমশাই, তোর শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে, আমি তোর বর বলছি। এমন ধরা কথা শুনে ফোনটা চট করে কান থেকে নামে পল্লবী। কথার ধরন শুনে বুঝে গেছে ওরা ওদের লক্ষ্যে পৌঁছে গেছে। আবারও ফোন কানে তুলে ও ফোনের পাশ থেকে বলে উঠল, ফাজলাম হচ্ছে? রাত দুপুরে ফোন করে এইসব কি শুরু করছিস? কালকে ক্লাস টেস্ট আছে, তোদের গ্যাংয়ের একটাকেও ছাড়বো না আমি। আমি আপনার সঙ্গে পড়াশোনার বিষয়ে জানার জন্য ফোন করিনি, আর না করছি প্রেমের আলাপ করতে। আমার আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল স্যার। ক্লাসে তো আমি বলেছিলাম কারো কোনো প্রয়োজন হলে রাত 9টার মধ্যে ফোন করবি। এখন কটা বাজে? 11:30। রাগ এখন, কাল সকালে ফোন করিস। বিরক্ত হলো পল্লবী। ও কি পড়াশোনার বিষয়ে ফোন করছে নাকি? ও তো বিয়ের ব্যাপারে কথা বলতে ফোন করছে। অভিষেক সহজে শোনার পাত্র না, তাই পল্লবী আর কিছু বলতে দিল না অভিষেককে। বিয়েতে রাজি হয়েছেন কেন আপনি স্যার? এই বিষয়ে আমি তোর সাথে কথা বলতে রাজি নই। আমার সাথে কথা বলতে রাজি নন মানে? বিয়েটা আমার সাথে হচ্ছে, আমার মতামতের কোনো দাম নেই? তাহলে তোর মতামতটা তোর মামা মামিকে জানা। আমার সিদ্ধান্ত আমি বাবা মা আর তোর মামাকে জানিয়েছি। এবার তুই বিয়ে করতে না চাইলে তোর মামাকে বল, আমাকে না। রেগে যায় পল্লবী, নাকের ডগায় লাল হয়ে উঠে মুহূর্তে। আপনি না বললেন বাড়ি গিয়ে ফিরে বিয়েটা ভাঙবেন? তাহলে রাজি হয়েছেন কেন? সেই কৈফিয়ত আমি তোকে দিতে রাজি নই। ফোনটা রাখ। পল্লবীর কথা শোনার আগে ফোনটা কেটে দিল। অভিষেক রাগে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়, আর ডুব দিল কিছুক্ষণ আগের ঘটনায়। ফ্ল্যাশব্যাক। রান্না করছে অনুরিমা, আর অভিষেক সোফায় বসে পরের দিনে ক্লাস টেস্টের প্রশ্ন সেট আপ করছে ল্যাপটপে। সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। অনুরিমার 15 বছরের ছেলে অমিত গিয়ে দরজা খুলে। দুজন লোক অমিতেশ বাবুকে ধরে ধরে নিয়ে আসছেন। এই দৃশ্য দেখে অভিষেক অনুরিমা দুজনে ছুটল দরজার দিকে। কি হয়েছে বাবার? আপনারা ওনাকে এভাবে ধরে আনছেন কেন? বাজারের মোড় মাথায় বুকের যন্ত্রণা ছটপট করছিলেন উনি, তাই আমরা ওনাকে ধরে বাড়ি নিয়ে আসলাম। অনুরিমা আর অভিষেক দুজনে দাঁড়ালো ওদের বাবাকে। এই দুজন লোককে ধন্যবাদ দিয়ে তারপর ওরা চলে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের ফ্যামিলি ডাক্তার এসে চেক আপ করলো অমিতেশ বাবুকে। কী বুঝছেন ডাক্তারবাবু? বিষয়টা সিরিয়াস, ওনার হার্ট প্রবলেম দেখা দিয়েছে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি, তাই ওনাকে কোনো চিন্তা করতে দেবেন না। ওনার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করবেন, উনি যা বলবেন সব শুনবেন। অভিষেক ডাক্তারের
ফিস গিয়ে ডাক্তারকে গেট অবধি ছেড়ে দিয়ে এসে বাবার পাশে বসলেন। তোমাকে না বারবার বলেছি এই সন্ধেবেলা বাজার যাবে না কেন? কোনো কথা শোনো না আমার? তুই রাখ তোর কথা। সন্ধেবেলা হাঁটতে বেরিয়ে বাজার যাওয়াটা আমার ছোটবেলার নেশা। তোকে যেতে বললে তো যাবি না আমার সঙ্গে। এবার তোর বিয়ে হলে বৌমা চলে আসবে, তখন বৌমা আর শ্বশুর মিলে হাঁটতে বেরোবো একসঙ্গে। বৌমা? হ্যাঁ রে, যাই বলিস আর তাই বলিস। আমার কিন্তু পল্লবী মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আমি তো ঠিক করেই নিয়েছি ওকে আমার বৌমা করে আনবো। এর মধ্যে তুমি ঠিক করেই নিলে বাবা? কিন্তু আর কোনো কিন্তু নেই জানিস বাবা, ওর মধ্যে আমি তোর মায়ের ছায়া দেখেছি। ওই কিন্তু হবে আমার যোগ্য বউ। কয়েক ঘন্টার আলাপে তুমি মায়ের ছায়াও দেখে ফেললে? কয়েক ঘন্টা কে বলছে? আমি ওকে ফলো করছি গত 3 মাস ধরে। ওর ব্যাপারে সব জেনেই না বিয়ের প্রস্তাব পাঠিয়েছি ওর মামার কাছে। কি বলো, কি 3 মাস? যখন বুঝলাম মেয়েটা একদম ঠিকঠাক আছে, তখনই তোর দিদিকে বললাম। তোর দিদিও সব জানে। তার মানে তুমি এই বিয়েটা দেবে ধরেই নিয়েছো? হ্যাঁ। আমি আর কদিন আছি বল? বৌমা এলে আমি নিশ্চিন্তে যেতে পারবো পড়া পরে। তুই বিয়েতে রাজি তো বাবা? আবার তুমি এইসব শুরু করেছো? তুই বিয়েতে রাজি কিনা বল, তাহলে ওর মামাকে ফোন করে পরশু নিমন্ত্রণ করব আমাদের বাড়িতে আসার জন্য। রাজি? ভাবনা থেকে বাস্তবে ফিরে আসেন অভিষেক। এই পৃথিবীতে ওর বাবা আর দিদি ছাড়া কেউ নেই। যেই বাবা কোনোদিন ছেলের কাছে কোনো আবদার করেনি, সে আজ আবদার করেছে, সেটা হোক না অপছন্দের পাত্রী। বাবার শখ পূরণ করতে সব করতে পারে অভিষেক। ফোনের অ্যালার্ম বাজতে ধরপড় করিয়ে বিছানায় ওঠে পল্লবী। চোখ রগড়ে ফোনের অ্যালার্মটা বন্ধ করে ফোনটা চার্জে বসালো। আজ ক্লাস টেস্ট। আগে একদিনও বই নিয়ে বসেনি ও। অন্তত ক্লাসে সবার সামনে অপমানিত হওয়ার থেকে কিছুটা হলে পড়া উচিত। বইটা নিয়ে স্টাডিতে বসলো। এই দিদি, লাইটটা বন্ধ কর, আমার ঘুম ভেঙে যাচ্ছে। বিছানায় ঘুমরত পিয়ালির দিকে তাকালো পল্লবী। মেয়েটা বড্ড ঘুম কাতরে। মাধ্যমিক পরীক্ষার পর থেকে যেন সেটা আরও বেড়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজে। সূর্যের আলো ভালোভাবে ফুটে গেছে। তাই লাইটটা বন্ধ করে বইটা নিয়ে বারান্দায় বসলো পল্লবী। 9টা থেকে টিউশনি আছে আর 11:30 থেকে কলেজ। একেবারে টিউশনি করে কলেজে চলে যাবে। ও একটু পরে বেরিয়ে যাবে। তাই যতক্ষণ পড়া যায় পড়ে ফেলা ভালো। আজ একবার স্যারের সাথে কথা বলতে হবে। প্রায় 70 জন স্টুডেন্ট বাংলা বিভাগে, এর মধ্যে 25টা মেয়ে আর বাকি সব ছেলে। ক্লাসের প্রশ্নগুলো নিয়ে প্রবেশ করলো অভিষেক গাঙ্গুলি। 40 জনের বেশি স্টুডেন্ট নেই। চারদিকে চোখ বুলিয়ে পল্লবীদের লেডিস গ্যাংকে দেখতে পেল না। সেটা দেখেও আরও বিরক্ত হলো। মনে মনে আওড়ালো, এরকম ফাঁকিবাজ একটা স্টুডেন্ট হবে কি না অভিষেক গাঙ্গুলির বউ? আমার মান সম্মান সব খেয়েই ছাড়বে এই মেয়েটা। স্যার আসবো? দরজার দিকে তাকালো অভিষেক। দরজার সামনে জোরে জোরে শ্বাস নিচ্ছে পল্লবী। পেছনে আরও 3টে মেয়ে আর একটি ছেলে দাঁড়িয়েছে। ঘড়ির দিকে তাকালো অভিষেক। অলরেডি 10 মিনিট শেষ। কোথায় আড্ডা দিয়েছিলি তোরা? টিউশন স্যার ছুটি দিতে দেরি করছে, তার উপর অটো পাইনি, ছুটি ছুটে আসতে গিয়ে দেরি হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টি তাকালো অভিষেক পল্লবীর দিকে। আয়। পল্লবী সহ ওর বন্ধুরা ক্লাসে ঢুকে একটা বেঞ্চে বসে পড়ল। অভিষেক সেটা দেখে একটা রহস্যময় হাসি দিল। এই তোরা একসাথে বসবি না? ঋতিকা, তুই গিয়ে শেষের আগের বেঞ্চের পর। পায়েল, তুই রাহুলের পাশে বস। সামিয়া, তুই দীপার পাশে বস। বিকাশ, তুই শান্তনুর পাশে গিয়ে বস। অভিষেকের পরামর্শে সবাই করুণ মুখে যে যার সিটে গিয়ে বসে পড়লো। শুধু বসে রইল পল্লবী। ও উঠে দাঁড়ালো। স্যার, আমি কোথায় বসবো? তুই ওইখানে বস। দুঃখী দুঃখী মুখ করে বসে পড়লো পল্লবী। ব্যাগ থেকে প্রয়োজনীয় সব জিনিস বের করে ব্যাগটা ফাঁকা করে একটা বেঞ্চে গিয়ে রেখে আসলো। অভিষেক কোশ্চেন ডিস্ট্রিবিউট করার সময় আর চোখে তাকালো পল্লবীর দিকে। নিশ্চিন্ত মুখে বসে আছে। অভিষেকের দেখে খুব নিম্নস্বরে বলে উঠল, এটা আপনার চালাকি না আমাকে ফাঁদে ফেলার? ধমকে উঠল অভিষেক। টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? বেয়াদব মেয়ে, চুপচাপ পরীক্ষা দে। আর মনে রাখবি 25-এর মধ্যে 20 কম পাবে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। অভিষেক ওর কাছ থেকে চলে গেলে অভিষেক অলক্ষ্যে ওকে ভেঙচি কেটে পল্লবী। এই লোকটাকে আমি কোনোদিনও বিয়ে করবো না। পরীক্ষার খাতা জমা নেওয়ার সময় হয়ে গেছে। টাইম দেখে সবাইকে লেখা থামাতে বলল অভিষেক। এরপর একে একে সবার খাতা নিল। পল্লবী বেজার মুখ করে খাতা জমা দিল। খুব ভালো স্টুডেন্ট না হয় জোর করে 18 নম্বরের মতো উত্তর দিয়েছে ও, যেটা অভিষেকের ধার্য নম্বরের থেকে 2 নম্বর কম। ওই 18 নম্বরের মধ্যে আবার কিছু কিছু বানিয়ে লেখা। এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে পল্লবী। অভিষেক খাতা জমা নিয়ে গিয়ে আবার চেয়ারে বসে। কালকে খাতাগুলো পেয়ে যাবে সবাই। আর কেউ মনে করো শাস্তির ভয়ে কাল কলেজে আসবে না, তাহলে যতদিন পর আসবে শাস্তিটা সেই হারে গুণ হবে। অভিষেক ক্লাস শেষে বেল পড়ে। খাতাগুলো হাতে নিয়ে একবার আর চোখে পল্লবীর দিকে তাকিয়ে বেরিয়ে যায় ক্লাস থেকে। এরপর ক্লাসে আরও আধা ঘন্টা পর ঋতিকা, পায়েল, সামিরা, বিকাশ আর পল্লবী ওদের গ্যাং, এই 5 জনকে নিয়ে। এই লেডি গ্যাংয়ের মাঝে বিকাশ থাকায় ওকে বাকি সবাই খুব লেকপুল করে। কিন্তু বিকাশ ওইসবে মাথা ঘামায় না, কারণ নিজের বিপদ ও নিজেই 4 জনকে
পাশে পায় শুধু। অভিষেক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বেরিয়ে গেল ওরা 5 জন। ডিপার্টমেন্ট থেকে খানিকটা দূরে একটা বেঞ্চিতে বসলো সবাই। এই বলি, তোর মুখ ভার কেন? নিঃশব্দে ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে মুখে কিছু বলল পল্লবী, যেটা কেউ বুঝতে না পারলো। রীতিকা বলে উঠল, তুই আবার ওই অভিষেক স্যারকে গালাগালি করছিস তো? তোর ক্রাশকে কি ধূপধুনো দিয়ে পুজো করব? দেখলি তো কেমন আমাদেরকে আলাদা করে দিলেন। আবার বলেছে 20 কম পেলে শাস্তি দিবেন। আচ্ছা তোরাই বল, আমরা তো বড় হয়েছি, একে তো তুই তোকারি করে, তার উপর শাস্তি দিবে বলছে। আমার কি অঙ্গনারীর বাচ্চা? রাগে গজগজ করতে করতে একদমই কথাগুলো বলে থামলো পল্লবী। বিকাশ কান থেকে হাত সরিয়ে নিয়ে উঠল, স্যার তো সবার সাথে বন্ধুর মতো মেশেন, তাই হয়তো তুই বলে ডাকেন আমাদেরকে। এই বিস্কুট স্যারের সাথে হয়ে একদম সালিশি দিবি না। আমাদের 5 জনের সাথে কবে বন্ধুর মতো মিশল রে? সারাক্ষণ শুধু গরম দেখায় আমাদের। মেশেন তো শুধু টপারদের সাথে। যারা পড়াশোনা করে স্যার তাদের ভগবান, আর যারা করে না তাদের জম। ঠিক বলছিস, একেবারে জমের মতো ব্যবহার করে। জম যেমন কাকে কোন সুযোগে নরকে নিয়ে যাবে খোঁজে, স্যার তেমনই শোনানোর সুযোগ খোঁজে। পায়েল, রীতিকা আর স্বামীরা সশব্দে হেঁটে উঠল। সেটা দেখে আরও রেগে গেল পল্লবী। আমি হাসার মতো কী বললাম? আজ মনে হয় তুই স্যারের উপর একটু বেশি রেগে আছিস, কিন্তু স্যার তো আজ তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তোরা জানিস স্যার কাল দেখাশোনার কথাটা বলতে গিয়েও থেমে গেল পল্লবী। ওর গ্যাং জানা মানে পুরো ডিপার্টমেন্ট জানা, সেটা ওর আর অভিষেক দুজনের জন্য ভালো হবে না। তাই চুপ করে গেল রে। কী হলো, থেমে গেলি কেন? কাল কী হয়েছিল? কিছু না, চল ডিপার্টমেন্টে, এখন লেডিস ফিঙ্গারে ক্লাস আছে। এই হুতুম পেঁচার ক্লাস করে মুডটাই অফ হয়ে গেছে। লেডিস ফিঙ্গার ক্লাস করলে মুডটা ভালো হয়ে যায়। চল। পল্লবী উঠতে যাবে এমন সময় একটা অচেনা নাম্বার ভেসে আসে ওর ফোনে। বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা যা, আমি আসছি। পল্লবীর বন্ধুরা চলে গেলে ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? ও প্রান্ত থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, আমি তোমার হবু শ্বশুরমশাই। বৌমা তুমি কলেজে আসো? তাহলে অভিকে একবার ফোনটা দেবে? সকাল থেকে ওকে ফোন করছি, ফোন লাগছে না। পল্লবী সোজা হয়ে দাঁড়ালো। অভিষেকের বাবা এখন থেকে ওকে বৌমা বলে ডাকছে দেখে চরমভাবে বিস্মিত হলো সে। ওনাকে কী বলে সম্বোধন করা উচিত সেটা ভেবে উঠল পারছে না ও। হ্যালো, শুনতে পাচ্ছেন? আসলে আমি এখন স্যারকে কিভাবে ফোনটা দেবো? স্যার তো এখন অফিস রুমে আছে। খুব দরকার ছিল মা, তুমি একটু দেখো না চেষ্টা করে। আসলে ওর ভাগ্নের শরীরটা খুব খারাপ করছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ফোনটা কেটে পল্লবী ডিপার্টমেন্টে যায়। অফিস রুমে বারবার উকি ঝুঁকি মারতে যাবে, কিন্তু কিভাবে ঢুকবে, কি বলবে, কিছুই খুঁজে পায় না। হঠাৎ করে একটা ম্যাডাম চোখে পড়ে যায় ও। কী হলো, তুমি ওখানে উকি মারছো কেন? কিছু বলবে? বুক কেঁপে উঠল পল্লবীর। ইতিমধ্যে সবার দৃষ্টি ওর দিকে। অভিষেকও তাকিয়ে দিয়ে, আয়, আসলে অভিষেক স্যারের সাথে কিছু কথা ছিল। অভিষেক ভুরু কুচকে তাকায়, মনে মনে ভাবে এই মেয়েটা ওকে ফাঁসিয়ে ছাড়বে। চেয়ারে বসে উত্তর দেয়, আয় ভেতরে আয়। পল্লবী সব টিচারদের সামনে এই কথাটা বললে সবাই কৌতূহলী হবে, সেটাও চায় না। যেখানে বিয়েটা ভাঙবে সেখানে এই মিথ্যে সম্পর্ক কাউকে জানাতে চায় না, শুধু বিপদে পড়ে এসেছে। আপনি আসুন না। অভিষেক চেয়ার ছেড়ে উঠলো, তারপর বেরিয়ে এলো অফিস রুমে থেকে। একটু সাইডে নিয়ে গেল পল্লবীকে। দেখো, কলেজের বাইরে তুই হতে পারে আমার হবু স্ত্রী হতে পারিস, কিন্তু কলেজের মধ্যে তুই শুধু আমার স্টুডেন্ট। আশা করি নেক্সট টাইম এটা মনে থাকবে তোর। আপনি শুধু আমাকে কথা শোনানোর সুযোগ খোঁজেন, তাই না? আমি কি বলতে এসেছি সেটা শুনে এতগুলো কথা শুনিয়ে দিলেন। আর শুনুন, আমি আপনার স্ত্রী হতে চাই না। কি বলতে এসেছিস? আপনার বাবা ফোন করেছিলেন আমাকে, আপনাকে ফোনে পাইনি, তাই আপনার ভাগ্নের একটু শরীরটা খারাপ, সেটাই আপনাকে জানাতে বলেছে। আমি সেজন্য এসেছিলাম, আর আপনি অকারণে। ঠিক আছে, যা ক্লাসে। অভিষেক পল্লবীর কাছ থেকে যেতে যাবে এমন সময় অভিষেকের সামনে এসে দাঁড়ায় পল্লবী। কিছু বলবেন? অভিষেক আশপাশটা তাকালো, জনহীন দেখে সে বলতে শুরু করলো, দেখ, বিয়েটা যখন করতে হবে, কোনো উপায় নেই, তখন বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। তবে কলেজে যেন কেউ না জানে আমাদের সম্পর্কটা, কারণ আমি সবাইকে টিচার স্টুডেন্ট সম্পর্কের গুরুত্ব বোঝাই। স্নেহের সম্পর্ক, এটা ভালোবাসার না। এই কারণে আমি সবাইকে তুই বলে সম্বোধন করি। যেখানে আমি টিচার হয়ে স্টুডেন্টকে বিয়ে করছি, এটা আমার পক্ষে অপমানজনক। তাই আমি চাই না কেউ বিষয়টা জানুক। মনে থাকবে? বিয়ে ভাঙার কি কোনো উপায় নেই স্যার? আমার তরফ থেকে নেই, তুই চাইলে ভাঙতে পারিস। আমাকে বেশি রাগাবি না পিয়া, না হলে ওই অভিষেক স্যারের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। হাতে থাকা জামাটা পল্লবীর মুখে ছাড়লো পিয়ালি। কাল সবাই অভিষেকদের বাড়ি যাবে বিয়ের ফাইনাল কথা বলতে, তাই পিয়ালি জামা চুজ করে দেওয়ার জন্য পল্লবীকে অনেকক্ষণ ধরে তোষামত করছিল। পল্লবীর কাছে এসে সব কিছু বিরক্ত লাগছে। পিয়ালি এসে পল্লবীর কাছে বসলো। কি হয়েছে রে তোর? কলেজ থেকে এসে চুপচাপ বসে আছিস কেন? তো কি করবো, নাচবো? ও বুঝেছি, জিজু বিয়েটা ভাঙেনি বলে তোর রাগ হচ্ছে। তুই কি বিয়েটা করতে চাস না? মা বাবাকে বলবো আমি?
পল্লবী করুণ চোখে তাকালো পিয়ালির দিকে। মামা এই নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে। জনে জনে গিয়ে বলেছে আমার ভাগ্নির বিয়ে, সেই মামাকে আমি কিভাবে কষ্ট দেই বল? ও অত কিছু ভাবিস না দিদি, এখন টিচার স্টুডেন্টের মধ্যে বিয়ে হয় হামেশাই, তারা সুখে সংসার করছে। তোদের ক্ষেত্রে দেখবি সব ঠিকঠাক হবে, দেখবি একটা সুখের সংসার হবে তোর। ওনাকে তো আমি কোনোদিনও ওই চোখে দেখিনি, যেখানে স্বামী স্ত্রী হিসাবে কীভাবে এক ছাদের তলায় থাকবো আমরা। না পারবো আমি ওনাকে ভালোবাসতে, আর না পারবেন উনি। এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ আছে? সেটা সময় বলে দিবে দিদি। একদিনে তুই নিজে বলবি আমাকে, জিজুকে বিয়ে করা তোর জীবনের সবথেকে সঠিক একটা সিদ্ধান্ত। প্রথম দিকটা না মানলেও শেষ দিনে তোরাই হবি সেরা জুটি। কালকে কি আমাকেও যেতে হবে ওনাদের বাড়ি? না না, মা বললো বিয়ের আগে মেয়েদের শ্বশুরবাড়ি যেতে নেই। তুই তো কলেজ যাবি আর সন্ধ্যার মধ্যে ফিরে আসবি। হঠাৎ কিছু একটা ভেবে লাফিয়ে উঠল পল্লবী। পিয়ালি ভুরু কুচকে তাকালো পল্লবীর দিকে। কী হলো? অভিষেক স্যার বলেছিলেন কাল ক্লাস টেস্টের খাতা দিবে, কিন্তু কাল তো তোরা ওনাদের বাড়ি যাবি, তার মানে উনি কলেজে যাবেন না, আর আমাকেও শাস্তি পেতে হবে। কী বলিস দিদি, জিজু তার হবু বউকে শাস্তি দিবে বলেছে? করুণ মুখ করে কপালে হাত দিয়ে পিয়ালির দিকে তাকালো পল্লবী। এই জন্য তো চাইছি না টিচারকে বিয়ে করতে, পড়িয়ে পড়িয়ে জীবন বরবাদ করে দিবেন। খুব জোরে শব্দ করে বেজে উঠল পল্লবীর ফোনটা। পিয়ালি পাশে থাকায় ও ফোনটা দেখল। নে, নাম করতে করতে জিজুর ফোন এসে গেছে। দিদিভাই আর বাবা চাইছেন কাল তুই আমাদের বাড়িতে আসিস। কথাটা বলে ফোঁস করে একটা শ্বাস ছাড়ল অভিষেক। দিদিভাইয়ের কথা ফেলতে পারে না ও। অনুরূপাই তো অভিষেকের পালনকারী। ওকে জন্ম দিয়েছে ওর মা মারা গিয়েছিল। অনুরূপা আর অনুরূপ তখন 10 বছরে। এই দুই যমজ দাদা ও দিদি তখন কোলেপিঠে করে মানুষ করেছে অভিষেককে। অনুরূপ স্ত্রী সন্তান নিয়ে এখন কার্যসূত্রে বাইরে থেকে। অভিষেকের কথায় পরিপ্রেক্ষিতে কী বলা উচিত সেটা ভেবে উঠতে পারে না পল্লবী। এমনি সময় হলো তো অনেক কথাই শোনাতো অভিষেককে, কিন্তু বিয়ের প্রসঙ্গ ওঠার পর থেকে অভিষেককে এড়িয়ে চলছে সে। মানে আমি কালকে আপনাদের কথাটা শেষ করতে দেয় না পল্লবীকে অভিষেক। এইভাবে আটকে আটকে কথা বলতে থাকলে পুরো রাত কাটিয়ে দেবে একটা বাক্য সম্পন্ন করতে। বাংলা স্টুডেন্ট হয়ে বাংলা পড়তে এত সমস্যা তোর? আমাদের ডিপার্টমেন্টের নাম ডুবাবি তুই। শুনুন স্যার, আপনি আমাকে এভাবে সবসময় অপমান করতে পারেন না। আমি অতটা খারাপ স্টুডেন্ট নেই। কিন্তু ভালো স্টুডেন্ট তো নস তুই। তোর খাতা তো আমি দেখছি। শাস্তিটা তোর এলো। কাল তুই এখানে আসিস, তাই পরশু জন্য শাস্তিটা তোর তোলা থাকবে। আমি যাব না আপনাদের বাড়ি। তাহলে কলেজে চল। না না, অভিষেক মনে মনে হাসলো। বেশ ভালোই জব্দ করতে পেরেছে ও পল্লবীকে। চুপচাপ চলে আসবি। আমার দিদিভাই আমাকে বলেছে যেন তাকে রাজি করিয়ে আসার জন্য, তাই তোকে আসতে হবে। এভাবে ভয় দেখিয়ে কে রাজি করে স্যার? আমার থেকে এর থেকে বেশি কিছু আশা করিস না। তুই আমাকে ভালো করে চিনিস, আমি কেমন সেটাও জানিস। তাই যা করবি ভেবে করবি। ভুলে যাবি না তোর কাজের সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে। এখন আমাদের মধ্যে অফিসিয়ালি কোনো সম্পর্ক তৈরি হয়নি স্যার। আমি এখনও আপনার স্টুডেন্ট। আমার জানা মতে বিয়েটা এই মাসে হবে। দিদিভাই সামনের মাসে চলে যাচ্ছে, আর দাদাভাই এই মাসে ছাড়া ছুটি পাবে না। এবার তুই যদি চাস বিয়েটা ভাঙতে পারিস। প্রতিশোধ নিচ্ছেন তো আমার সাথে? আপনি ভালো করে জানেন এই বিয়েটা আমি ভাঙতে পারবো না, তবে সময় একদিন আমারও আসবে। অভিষেক ভুরু কুচকে তাকালো। এখন বিয়েটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তবে প্রতিশোধ হিসেবে একটা মেয়েকে বিয়ে করবে এমন মানুষ সে নয়। হুমকি দিচ্ছিস আমাকে? পল্লবী ভীত হলো, কারণ যতই হম্বিতম্বি করুক না কেন অভিষেককে হুমকি দেওয়ার সাহসও নেই। একটু হলো ভয় করে সে অভিষেককে। না না স্যার, আপনাকে হুমকি দেওয়ার সাহস আমার আছে নাকি? গুড, কাল চলে আসিস। কোনো কিছু না বলে ফোনটা হুট করে কেটে দিল অভিষেক। পল্লবী অবাক হলো। ফোনটা কান থেকে নামিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল অভিষেকের উদ্দেশ্যে। দিদি দেখ, কাল তুই এই শাড়িটা পরে যাবি। পল্লবীর দিকে তাকালো পিয়ালির হাতে থাকা শাড়িটার দিকে। চরমভাবে অবাক হলো সে। এটা তো তার ফেভারিট শাড়ি। কাউকে হাত পর্যন্ত লাগাতে দিস না। আজ কি হলো হঠাৎ তোর আমাকে পরতে বলছিস? পিয়ালি হেসে বলল পল্লবীর পাশে। তুই তো শাড়িই পরিস না, সেই জন্য তোর আলমারিতে জামা ছাড়া কিছুই নেই। আর মায়ের শাড়ি মানে সেই পুরনো যুগের শাড়ি, তাই তুই আমার এই শাড়িটাই পরবি। তাই বলে তোর প্রিয় শাড়িটা আমাকে দিয়ে দিবি? প্রয়োজন হলে আমি জামা পরে যাব, প্রবলেম তো নেই। প্রথমত তোর বিয়ের পর এরকম শাড়ি জিজু আমাকে অনেক কিনে দিবে, আর দ্বিতীয়ত প্রথমবার শ্বশুরবাড়ি যাবি, জামা পরে গেলে হয়? পল্লবী মৃদু হেসে পিয়ালির গালে হাত রাখলো। মেয়েটা বড্ড উৎসাহী এই বিয়েটা নিয়ে। দরজায় কলিং বেল বাজতে দরজাটা খুলে দিল অভিষেক। পল্লবীর মাম্মা তন্ময়বাবু মামিমা দোলন দেবীকে দেখে অভিষেক ভুরু কুচকে এদিক ওদিক তাকালো। তন্ময়বাবু বুঝতে পারলো অভিষেকের মনের প্রশ্ন। পলি আর প্রিয়া বাইরে আছে। ধরা পড়ে গিয়েও যেন একটা শুকনো ঢোক গিলেন। অভিষেক কথা ঘোরালো সে। আসুন আপনারা ভিতরে। তন্ময়বাবু মিষ্টির হাঁড়িটা নিয়ে পেছনের পেছনে ঢুকলেন দোলন দেবী। তোমার বাবা আর দিদিকে দেখছি না তো? দিদি কিচেনে, আর বাবা?
এদিক ওদিক তাকিয়ে অমিতেশবাবুকে দেখতে পেলেন না অভিষেক। তবে অনুরিমা এলো রান্নাঘর থেকে জল মিষ্টি নিয়ে। বাবা আর তোর জামাইবাবু একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। কাকু কাকিমা আপনারা বসুন, বাবা এক্ষুনি চলে আসবেন। তন্ময়বাবু আর দোলন দেবী বসলেন সোফায়। পল্লবী আসেনি, ওরা বাইরে কি একটা কাজ আছে বলল। পল্লবী মনে হয় লজ্জা পাচ্ছেন। ভাই যারে নিয়ে আয় ওদের। আমি তোকেই চেনে, আমি গেলে অস্বস্তিতে পড়ে যাবে, তাই তুই যা। বাধ্য হয়ে অভিষেক বেরোলো বাড়ি থেকে। পল্লবী শাড়ি সামলাতে পারে না। গাড়ি থেকে নেমেই শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে। পিয়ালি সেটাই ঠিক করছে বসে বসে। সেই মুহূর্তে অভিষেক এলো। কী হচ্ছে এখানে? পল্লবী আর পিয়ালি তাকালো অভিষেকের দিকে। পল্লবী ভেবেছিল অভিষেক হয়তো কলেজে যাবে, কিন্তু ও যে বাড়িতেই থাকবে এটা জানতো না। পিয়ালি অভিষেককে দেখে উঠে দাঁড়ালো। দিদি শাড়ি সামলাতে পারে না, কুচিটা খুলে গেছে, তাই ওটাই ঠিক করে দিয়েছিলাম। পিয়ালি সোজাসুজি উত্তর শুনে হালকা কাশলো অভিষেক। পল্লবী সে তো লজ্জায় উল্টো দিকে ঘুরে পড়েছে। অভিষেক তাকালো পল্লবীর দিকে। তোমার দিদি বলো এটা কুচি ঠিক করার জায়গা না, বাড়ির ভিতরে গিয়ে যা করার করতেই। পল্লবীকে আর লজ্জায় ফেলবে না বলে অভিষেক ঘুরে দাঁড়ালো। বাড়ির দিকে যেতে যেতে বলল, দিদিকে নিয়ে ভেতরে আসো, আমার দিদিভাই ওয়েট করছে। অভিষেক বাড়ির ভিতরে ঢুকে গেল। অভিষেক যেতেই পল্লবী চিমটি কাটলো পিয়ালিকে। তোকে কে বলতে বলছিল শাড়ির কুচির কথাটা? মা, তোর অসুবিধার কথা জিজুকে বলবো না তো কাকে বলবো? এখন বিয়েটা হয়নি পিয়া। পিয়ালি দেখলো সদর দরজার বাইরে অমিতেশবাবু হেঁটে আসছেন, একজন মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলছেন। এই দিদি, তোর শ্বশুর চলে আসছেন, এক্ষুনি ভিতরে আয়। পল্লবী শাড়ির কুর্চিটা কোনোরকম হাত দিয়ে সামলে পিয়ালির সঙ্গে বাড়ির দরজায় গিয়ে এগিয়ে গেল। অভিষেককে একা আসতে দেখে অনুরুমা গিয়ে দাঁড়ালো ওর পাশে। কিরে পল্লবীরা কই? অভিষেক একটু ঝাঁকুলো অনুরুমার কান বরাবর। পল্লবীর শাড়ি সামলাতে প্রবলেম হচ্ছে, ওরা আসছে, ওকে আমার রুমে নিয়ে গিয়ে শাড়িটা একটু ভালো করে পরিয়ে দে। অনুরুমা দরজার দিকে তাকালো। পল্লবী শাড়ি ধরে আস্তে আস্তে হাঁটছে। তুই এক কাজ কর, ওদেরকে তোর রুমে নিয়ে যা। বাবা আর তোর জামাইবাবু এলে আমি আসছি তোর রুমে। এখন এখান থেকে চলে গেলে খারাপ দেখায়। অভিষেক অমত পোষণ করতে পারলো না, কারণ ওর দিদি যেটা বলেছে ঠিকই বলেছে। তাই অভিষেক পল্লবী আর পিয়ালিকে নিজের রুমে নিয়ে গেল। পল্লবীকে দেখলো রুমটা বেশ বড়, প্রয়োজনের সব আসবাবপত্র আছে। একটা কাচের আলমারি, প্রত্যেকটি রেখে বই সাজানো। বাইরে থেকে দেখে যা বুঝলো উপন্যাসের বই বেশিরভাগ। এদিক ওদিক চোখ বুলালো পল্লবী। পিয়ালি, তোমার এখানে একটু ওয়েট করো, দিদিভাই এক্ষুনি আসছে, তোমার মাথা মোটা দিদিকে শাড়ি পরিয়ে দিবে। পল্লবী চটজলতে ঘুরে তাকালো অভিষেকের দেখে। আমি মাথা মোটা? তা নয়তো কি? যে জিনিস সামলাতে পারবি না সেই জিনিস পরবি কেন? যেমন মোটা মাথা নিয়ে বাংলা অনার্স করছিস, ঠিক তেমনই মোটা মাথায় শাড়ি পরছিস। পল্লবী নাক কুচকালো, একবার চোখ উঁচু করে মাথার দিকে তাকালো, আর এক কোমরের দিকে। আমি তো শাড়ি মাথায় পরিনি, বাই দ্য ওয়ে। তার মানে আপনি বলতে চাইছেন আমার পেট? কথাটা বলতে জিভ কামড়ে পল্লবীর। লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়ায়। অভিষেক হেঁচকি উঠে গেল পল্লবীর কথা শুনে। তড়িঘড়ি করে টেবিলে রাখা জলের গ্লাসটা নিয়ে রুম থেকে পালিয়ে গেল। পিয়ালি খুব হাসছে পল্লবীর কাণ্ড দেখে। এখন তোমার বিয়ে হয়নি দিদি, বিয়ের পর বন্ধ রুমে না হয় জিজুর সাথে এমন ধারা কথা বলিস, একটু তো খেয়াল করবি যে আমি আছি। পল্লবী মুহূর্তে রেগে গেল পিয়ালির কথা শুনে। পিয়ালিকে মারতে যাবে এমন সময় ঘরে ঢুকে অনুরুমা। সোজা সে এসে পল্লবীর সামনে দাঁড়ায়। কদিন পর এটা তোমার নিজের বাড়ি হবে, এখানে ফর্মালিটিস মেনটেন করে শাড়ি পরার দরকার নেই, তুমি যেটা পরে কমফোর্টেবল সেটাই পরবে। পল্লবী মুগ্ধ হলো অনুরুমার কথা শুনে। দুদিকে মাথা নেড়ে সম্মতি জানালো অনুরিমাকে। অনুরিমার স্বজনে পল্লবী শাড়ি ঠিক করে দিল। শীত পেরিয়ে বসন্ত এসেছে দূরের বনে। ফাল্গুন মাসের মনোরম আবহাওয়ার দিনে বিয়ের দিন ধার্য করা হয়েছে দুই পরিবারের উপস্থিতিতে। এটা মাঘ মাস, ফাল্গুনের পর চৈত্র মাস। চৈত্র মাসে বিয়ে হয় না, তাহলে সেই আবার একেবারে বৈশাখ মাসে। বৈশাখের তাপের দাবতার বিয়েটা সুষ্ঠুভাবে হবে না, তাই দুই পরিবার কেউ দেরি করতে চাইছেন না। বিয়ের দিন তাই মাত্র 25 দিন পর, ফাল্গুনের 18 তারিখে বিয়ের তারিখ ফাইনাল করাছে। আর কিছু করার নেই, তাই পল্লবী হাল ছেড়ে দিয়েছে। বিয়েটা যখন করতে হবে তখন অভিষেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। মনে মনে অভিষেককে স্বামী হিসেবে মেনে নেওয়ার যুদ্ধ নেমে এসেছে। কলেজে এসে চুপচাপ ক্লাসরুমে বসে আছে, অনেকটা শান্ত হয়ে গেছে। অভিষেকের ক্লাস। অভিষেককে ক্লাস ঢুকলে সবার মতো পল্লবী উঠে দাঁড়ায়। অভিষেকের হাতে পরীক্ষার খাতা থেকে আটকে উঠে দেয়। সিট ডাউন। সেদিনের ক্লাস টেস্টের খাতাগুলো আজ দেবো তোদের, তবে যারা যারা 20 নিচে পেয়েছিস তাদের জন্য শাস্তি আমার ভাবাইয়েছে। অভিষেক রোল নম্বর অনুযায়ী খাতা ডিস্ট্রিবিউট করতে লাগলো। এখনও পর্যন্ত 19 জন 20 নম্বর পেয়েছে, আর 7 জন 20 নিচে। পল্লবীর খাতাটা ভালো করে দেখলো অভিষেক। পল্লবী দত্ত, এদিকে আয়। পল্লবী নিজের জায়গা ছেড়ে ধীরে ধীরে এসে অভিষেকের টেবিলের সামনে দাঁড়ালো। অভিষেক খাতাটা সোজা করে দেখালো পল্লবীকে। কত পেয়েছিস? পল্লবী আমতা আমতা করে বলল 14। কতর মধ্যে পরীক্ষা ছিল? পল্লবী মাথা নিচু করে বলল 25। কত কম? 11। কি শাস্তি নিবি? পল্লবী মাথা তুলে তাকালো অভিষেকের দিকে।
যে শাস্তি পাবে তাকে যে কেউ কী শাস্তি নেবে সেটা জিজ্ঞাসা করতে পারে, এই ধরনের ধারণা ছিল পল্লবী। বলছি কী শাস্তি নিবি? আপনি যা দিবেন ঠিক বলছিস। ডিপার্টমেন্টের বাইরে কান ধরে দাঁড়া। অভিষেক খাতাটা পল্লবীর হাতে নিয়ে পরে খাতাটা চেক করতে থাকে। পল্লবী অবাক হয়ে দাঁড়িয়ে আছে অভিষেকের দিকে তাকিয়ে। মাঘ মাসের শেষ, রোদটাও সহ্য করা যায় না। অভিষেক ক্লাস শেষ হতে এখনও প্রায় 45 মিনিট। এতক্ষণ সে রোদে কীভাবে দাঁড়িয়ে থাকবে? এদিকে অভিষেকের কোনো ভ্রুক্ষেপ নেই। স্যার, অভিষেক তাকালো পল্লবীর দিকে। এখনও কেন দাঁড়িয়ে আছিস? 5 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে তুই চলে যা। সারাদিন বন্ধুবান্ধব হই হুল্লোড় করে জীবন কেটে যাবে তোর। পড়াশুনো করার দরকার নেই। কান ধরে দাঁড়াতে হবে। আজকের পর থেকে যতদিন না পড়াশোনায় মন দিচ্ছিস ততদিন আমার ক্লাসে থাকবি না তুই। আমার চোখের সামনে থেকে সরে যা। তোর মুখ দেখতে চাই না আমি। কথাটা অপমানিত বোধ করলো পল্লবী। চোখের কোনায় জল টইটম্বুর। এক্ষুনি হয়তো টপ করে গাল বেয়ে পড়ে যাবে, কিন্তু নিজে সামলে নিল। ক্লাস থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের বাইরে সত্যি সত্যি কান ধরে দাঁড়ালো। চোখ থেকে গড়িয়ে পড়ল সেই অবাধ্য জলকণাটা। 30 মিনিটের পর অফিস রুমে গোলযোগ শুনে ক্লাস নেওয়া থামলো। অভিষেক তাড়াহুড়ো করে অফিস রুমে গিয়ে দেখলো চেয়ারের উপর বসে আছে পল্লবী। ওকে ঘিরে রয়েছে কয়েকটা অন্য ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম। কী হচ্ছে? পল্লবী তাকালো অভিষেকের দিকে। শরীরে কোনো সার নেই ওর। ডিপার্টমেন্টের হেড অভিষেকের সামনে এসে দাঁড়ালো। এটা স্কুল নয়, আর ওরা বাচ্চা নয় যে তুমি ওদের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। আর যাকে রোদের মধ্যে পাঠিয়েছ আগে জেনে নেওয়া উচিত ছিল ধুলোয় ওর অ্যালার্জি। এতটা বিবেকহীন হলে কবে তুমি অভিষেক? অভিষেক মাথা নিচু করে তাকালো পল্লবীর দিকে। পল্লবীর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অভিষেক, স্যার আমাকে বাইরে যেতে বলেননি। স্যার, উনি তো রাগের মাথায় বলেছেন উনি টিচার, আমাকে শাসন করতেই পারে। আমি যদি জেদ শাসনটা না বুঝে জেদ করে রোদে গিয়ে দাঁড়াই সেটা তো আমারই দোষ। ওনাকে কিছু বলবেন না স্যার। তুই ওকে ডিফেন্স করার চেষ্টা করছিস পল্লবী? এটা ওকে বুঝতে হবে যে এটা কলেজ, স্কুলের মতো মার ধরে শাসন করার জায়গা নয়। না স্যার, আগে তো আমি আপনার কাছে ওনাকে নিয়ে কমপ্লেন করতাম, আজ করছি না। মানে উনি সত্যিই এটা ইচ্ছে করে করেনি। দোষটা আমার দোষের ভাগিদার ওনাকে করবেন না। অভিষেক অবাক দৃষ্টিতে তাকিয়েছে পল্লবীর দিকে। যে এই মেয়ে আগে সবসময় অভিষেকের দোষ ধরে ডিপার্টমেন্টে হেডের কাছে কমপ্লেন করতো, যাকে সহ্য করতে পারতো না, আজ তাকেই নাকি পল্লবী বাঁচাচ্ছে। অদ্ভুত লাগছে বিষয়টা অভিষেকের কাছে। ওর দিকে কী দেখছো? এবার মতো কিছু বললাম না, পরের বার এরকম করার আগে ভেবে দেখো। মনে থাকবে স্যার। পল্লবী, তোকে আজ আর ক্লাস করতে হবে না। আমার ড্রাইভার তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে। পল্লবী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্যার, আমি যেতে পারবো। অভিষেক হঠাৎ করে বলল, দৌড় যখন আমি করছি আমিই তোকে বাড়ি পৌঁছতে যাব। তার কোনো দরকার নেই স্যার। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি 5 মিনিট। অভিষেকের গম্ভীর গলার কাছে আর কিছু থাকে না পল্লবীর। ক্লাস শেষ করে ব্যাগটা নিয়ে ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। অভিষেক গাড়ির কাছে দাঁড়ায় গিয়ে কিছুক্ষণের মধ্যে অভিষেক এসে গাড়ির দরজা খুলে দেয়। তারপর নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে। আমি সামনে বসবো স্যার। আমি তো ড্রাইভার নই, সামনে বস আর এখন থেকে এটা প্র্যাকটিস কর। পল্লবী অভিষেকের পাশে বসে দরজা আটকে সিট বেল্ট নিল। তারপর অভিষেক গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে কলকাতার ব্যস্ত পথ দিয়ে। পল্লবী সিটে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। সরি। চমকে পল্লবী অভিষেকের দিকে তাকালো। যেই মানুষটা কোনোদিন নিজেকে ভুল প্রমাণ করতে চায় না তার মুখ থেকে সরি শোনার অভ্যাস নেই ওই। 2 দিন পর যে আমার বউ হবে কি না, আমার সাবজেক্টে মাত্র 50% নাম্বার পাচ্ছে, এটা মানতে পারিনি আমি, তাই ওরকম একটা ব্যবহার করছি। কিন্তু সত্যি সত্যি তোকে বাইরে গিয়ে দাঁড়াতে বলিনি আমি। পল্লবী মাথা নত করলো। ওটা আমারই ভুল ছিল। আপনি আমাকে আপনার চোখের সামনে থেকে সরে যেতে বলেছেন, তাই আমি চলে গিয়েছিলাম। কবে থেকে আমার কথা মানতে শুরু করেছিস তুই? কাল থেকে। পল্লবীর সোজাসাপটা উত্তর শুনে অভিষেক পল্লবীর দিকে তাকালো। পল্লবীর আচরণ আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। একটা কথা বলি তোকে, এখন থেকে আমার মান সম্মানের কিছুটা অংশ তোর উপর নির্ভর করছে। যদি তুই সত্যি এই বিয়েটা মেনে নিস তাহলে পরের বার থেকে এটা একটু খেয়াল রাখিস। এমন কিছু কাজ করিস না যাতে সবাই আমার দিকে আঙুল তুলে। পল্লবী সম্মতি জানালো অভিষেকের কথায়। অভিষেক ড্রাইভিংয়ে মনোযোগ দিল, কিন্তু পল্লবীর মাথায় একটা কথাই কাল থেকে ঘুরপাক খাচ্ছে। অভিষেক বলবে ভেবে কোথাও যেন আটকে যাচ্ছে। তবে এবার সাহস করে বলেই ফেলল, আপনি আমাকে আপনার পাশে মানতে পারবেন স্যার? অভিষেক একবার সরু চোখে তাকালো পল্লবীর দিকে। পল্লবীর মুখে একটা অন্যরকম ছাপ। মেয়েটা যেন ধীরে ধীরে অনেকটা শান্ত হয়ে যাচ্ছে। না। অভিষেকের উত্তরে
পল্লবী একটা দীর্ঘশ্বাস ফেলল আর তাকানোর সাহস পেল না ওর দিকে। জানলা দিয়ে মুখ ফিরিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো পল্লবী। অভিষেক একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা আর দিদিভাই তোকে খুব পছন্দ করেছে। ওদের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে না করতে পারিনি। বরাবর আমি শিক্ষক ছাত্রের সম্পর্কটাকে শ্রদ্ধার চোখে দেখি, সেখানে আমি নিজেই শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে করছি। এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি যদি আপনার স্টুডেন্ট না হতাম সেক্ষেত্রে আমি আপত্তি করতাম না। পল্লবীর মন আনন্দের নেচে উঠল। তার মনে এই রিজনটা বাদ দিলে আর কোনো কারণ নেই বিয়েটা না করার। অভিষেক একটা শুকনো ঢোক গেল। ও পল্লবীকে কীভাবে বোঝাবে যে ওর বিয়ে না করার আরও একটা কারণ রয়েছে। অভিষেক নিশ্চুপভাবে গাড়ি চালায় মন দিল। পল্লবী কোনো প্রত্যুত্তর না পেয়ে বিরক্ত হলো। আমার প্রশ্নের উত্তর দিন না। অভিষেক খুব জোরে ব্রেক কষলো। পল্লবীর সামনে দিয়ে ঝুঁকে গিয়ে পিছনে হলো। কী হলো? তোর বাড়িতে চলে এসেছি। পল্লবী জানলা দিয়ে চারপাশটা দেখলো। সত্যি ওর বাড়ির গলিতে দাঁড়িয়ে আছে গাড়িটা। অভিষেক গাড়ি থেকে নেমে পল্লবীর দিকে গেটটা খুলে দিল। পল্লবী নেমে পড়ল। বাড়ির দিকে যেতে গিয়েও ফিরে এলো সে। আমার প্রশ্নের উত্তর? অভিষেক নিজের দৃষ্টি স্থির রেখে, আমাকে স্বামী হিসেবে পেলে তুই ঠকে যাবি পল্লবী। কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল চারপাশটা। বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও কোনো উত্তর না পেয়ে অবাক হলো অভিষেক। ঘুরে তাকাতেই চমকে উঠল ও গাড়ি চাকা ঠেল দিয়ে পড়ে আছে পল্লবী। মাটিতে বসে পড়ল অভিষেক। পল্লবী মাথাটা নিজের কোলে তুলে নিয়ে গাল চাপড়াতে থাকে ওর। পল্লবী, এই পল্লবী, চোখ খোল পল্লবী। অনেক ডাকার পর চোখ খুলল পল্লবী। অভিষেক ধরে ধরে ওকে দাঁড় করালো। চল তোকে সামনের ক্লিনিকে নিয়ে যাই একবার। আমি ঠিক আছে স্যার, এটা আমার প্রায় হয়। বাড়িতে ওষুধ আছে, খেলেই ঠিক হয়ে যাবে। আর ইউ শিওর? কিন্তু স্যার আপনি কি যেন একটা বলছিলেন? পল্লবী কিছুই শুনেনি। অভিষেক একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু না, চল তোকে ভিতরে দিয়ে আসি। পল্লবী বাড়ির সামনের গলিটা খুব ছোট, বড় গাড়ি ঢুকতে পারে না। তাই অভিষেক নিজের গাড়ি লক করে পল্লবীর হাত ধরল। পল্লবী চমকে হাতের দিকে তাকালো। অভিষেক একটু অপ্রস্তুত হয়ে বলল, তুই গেছিস? যদি হাঁটতে না পারিস তাই হাতটা ধরলাম, এর থেকে বেশি কিছু না। লজ্জায় তো হলো পল্লবী। অন্যদিকে মুখ ফেরালো। তবে এই লজ্জাভাবটা যেন ওর চরিত্রের সাথে যায় না। তাই আবার অভিষেকের দিকে তাকালো। তাহলে হাতটা এখনই ছেড়ে দিন। এখনও সময় আছে। বিয়ের পর যদি হাত ছাড়তে চান তখন কিন্তু আমি ছাড়তে দিব না। পল্লবীর কথাটা মানে ভালোই বুঝতে পারলো অভিষেক। পল্লবীর অলক্ষণে মুচকে হাসলো সে। ছাড়বো না। পল্লবী অবাক হয়ে তাকালো অভিষেকের দিকে। অভিষেক পল্লবীর দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলো ওর হাত ধরে। কিছু দূর যেতেই পল্লবী দেখলো পাড়া প্রতিবেশীরা ওদের দিকে তাকিয়ে একে অপরের মধ্যে কানাকানি হচ্ছে। পল্লবী হাত ছাড়িয়ে নিতে চাইলে অভিষেক ওর হাতটা ছাড়ে না। হাতটা ছাড়ুন। অভিষেক দাঁড়ালো। তারপর পল্লবীর দিকে তাকালো। কেউ একজন একটু আগে বলল আমি তার হাত ছাড়তে চাইলে সে নাকি ছাড়তে দিবে না। তাহলে এখন সে নিজেই কেন হাত ছাড়াতে চাইছে? সবাই দেখছে স্যার, প্লিজ ছাড়ুন। অভিষেক হঠাৎ হাতটা ছেড়ে দিল। এরকম আচমকা হাত ছেড়ে দেবে অভিষেক, সেটা পল্লবী ভাবেনি। তাই ভুরু কুঁচকে তাকায় অভিষেকের দিকে। তুই কি ভাবলি তোকে আমি এত তাড়াতাড়ি মেনে নিয়েছি পল্লবী? না পল্লবী, তুই যতদিন না আমার মনের মতো হতে পারবি, ততদিন না নিজেকে আমার সমকক্ষ করতে পারবি, ততদিন তোকে আমি মানব না। অভিষেকের এই বাক্যটা পল্লবীর বুকের ভিতর ঝড় তুলে দিতেই যথেষ্ট ছিল। ছলছল চোখে তাকালো অভিষেকের দিকে। ও একটু হলেও অভিষেককে নিজের স্বামী ভাবতে শুরু করে নিয়েছে। কিন্তু অভিষেকের কথাটা আত্মসম্মানে এসে লাগলো ওর। তার মানে আপনার স্ত্রী হওয়ার জন্য আমাকে আমার নিজের সত্তা পরিবর্তন করতে হবে? মানে মানে না বুঝতে পারার মতো কোনো কিছু তো বলিনি আমি। পল্লবী কোনো কথা বলল না। সামনের দিকে খানিকটা এগিয়ে গেল অভিষেককে পিছনে ফেলে। তারপর ঘুরে তাকালো আবার অভিষেকের দিকে। কারোর জন্য আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। চিন্তা করবেন না, আমার তরফ থেকে বিয়েটা ভাঙা হবে। কথাটা বলে অভিষেককে পরোয়া না করে বাড়ির দিকে চলে গেল পল্লবী। অভিষেকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পিছন ঘুরে নিজের গাড়ির কাছে ফিরে গেল। তারপর গাড়ির মধ্যে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। পল্লবীর মামা তন্ময়বাবু নিজের ঘরে বসে খাতা পেন নিয়ে কিছু একটা হিসাব কষতে ব্যস্ত। এমন সময় পল্লবী আসলো। মামা আসবো? তন্ময়বাবু খাতা থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন। পল্লবীকে দেখে তার মুখে হাসি ফুটল। আয়। পল্লবী গুটি গুটি পায়ে রুমের ভিতরে ঢুকে বিছানায় এক কোণে বসলো। তন্ময়বাবু খাতা বন্ধ করে পল্লবীর দিকে তাকালো। কিছু বলবি? পল্লবী আমতা আমতা করতে থাকে। সেটা দেখে তন্ময়বাবু হাসেন। এত ইতস্ত বোধ করছিস কেন? যা বলবি নিশ্চিতে বল। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই মামা, আমার কয়েকটা মাস সময় লাগবে। তন্ময়বাবু অবাক হয়ে তাকালেন। তোর কি অভিষেককে পছন্দ হয়নি? তা নয় মামা, আমি ওনাকে বিয়ে করব, তবে এত তাড়াতাড়ি নয়। তুমি তো জানো উনি আমার স্যার হন। এই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন একটা সম্পর্কে যেতে আমার কিছুটা সময় লাগবে। কয়েকটা মাস কি বিয়েটা পেছানো যায় না? তন্ময়বাবু পল্লবীর কাছে এসে পল্লবীর মাথায় হাত বুলালেন। মুচকি এসে পল্লবীকে বললেন, আমি অমিতেশ বাবুর সাথে কথা বলছি। বিকেল 4:55। পল্লবীর 3টের সময় একটু ঘুমিয়েছে। হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিতে দেখে সেদিনের সেই নাম্বারটা থেকে ফোন এসেছে। অর্থাৎ অভিষেকের বাবা ফোন করেছে। শোয়া থেকে উঠে বসে ফোন রিসিভ করেও, হ্যালো।
তোমার কি এই বিয়েটা করতে কোনো আপত্তি আছে মা? আমার ছেলে কি তোমাকে কিছু বলছে? ফোন ধরতে সরাসরি এমন প্রশ্নে ঘাবড়ে যায় পল্লবী। তার মানে নিজেকে সামনে নিয়ে বলে, আসলে আঙ্কেল তেমন কিছু না, আপনার ছেলে আমাকে কিছু বলেনি। তাহলে তুমি বিয়েটা পিছাতে চাইছো কেন মা? মামা আপনাকে বলেননি আঙ্কেল? হ্যাঁ বলেছে। আমি আমার ঠিক যুক্তিযুক্ত লাগলো না বিষয়টি। নিশ্চয়ই আমার ছেলে তোমাকে কিছু বলেছে। আমি তো তোর বাবার মতো করে বলছি। কেন? আমি তো তোর বাবাই। আমার ছেলে যদি কিছু বলে থাকে আমাকে বল মা, আমি ওকে উচিত শিক্ষা দেব। বাবা ডাকটা শুনে পল্লবীর নিজের বাবার কথা মনে পড়ে গেল। মাত্র 11 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছে। তারপর থেকে কাউকে বাবা বলে ডাকা হয়নি। ফুপিয়ে কেঁদে ওঠে পল্লবী। অমিতেশবাবু ঘাবড়ে গেলেন। কাঁদছিস কেন মা? আমি কি তোকে দুঃখ দিলাম? এবার না না আঙ্কেল, আসলে বাবার কথা মনে পড়ে গেলে তো বহু বছর কাউকে বাবা বলে ডাকতে পারিনি, আপনাকে বাবা বলে ডাকি। অমিতেশবাবু হাসলেন। অবশ্যই ডাকবি। এটা আবার জিজ্ঞাসা করতে লাগে? তবে তুই এই বুড়ো বাবার বাড়িতে কেন আসতে চাচ্ছিস না মা? আমি যে অপেক্ষা করছি। আসবো বাবা, কয়েকটা মাস অপেক্ষা করেন, তারপর অবশ্যই যাবো। কথা দিচ্ছিস তো আমাকে? দিচ্ছি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে বাবা। বল কী করতে হবে? অভিষেক স্যারকে বলবেন আমি বিয়েটা ভেঙে দিয়েছি। উনি যেন জানতে না পারেন আমি কয়েকটা মাস শুধু সময় চেয়েছি। তোর মাথায় কী চলছে বলতো? অনেক কিছু চলছে বাবা, আপনাকে পরে একদিন সব বলবো। এই মেয়ের কথা রাখবেন তো আপনি? অমিতেশবাবু হাসলেন। পল্লবী বুঝে গেল ওনার মনের কথা। তোকে আমি কেন আমার ছেলের জন্য পছন্দ করে জানিস? কেন? আমার ছেলেটা ছোটোখাটো একটু বদমেজাজি। আসলে ছোটোবেলা থেকে মায়ের শাসন পায়নি, বরাবর দাদা দিদির আদরের মানুষ। আমরা 30 বছরও পাইনি ওর এই বদমেজি স্বভাবটা পাল্টাতে। একদিন অভির কলেজে গিয়েছিলাম, সেখানে হঠাৎ দেখলাম একটা মেয়ের সাথে অভির কিছু নিয়ে একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। সেখানে আমরা কেউ ওর সাথে কথাই পাই না, সেখানে সেই মেয়েটা এক নাগাড়ে তার সাথে ঝগড়া করছে। সেদিন বুঝেছিলাম কেউ যদি আমার ছেলেকে বাগে আনতে পারে একমাত্র সেই মেয়েটাই পারবে। আর সেই মেয়েটাকে জানিস? পল্লবী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে? পল্লবী দত্ত। পল্লবী আরও বিস্মিত হলো। পল্লবী মানে আমি? হ্যাঁ, সেদিন থেকে তোকে নজরে রেখেছিলাম। একদিন জানতে পারলাম তোর মামা তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখছে। আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম। পল্লবী অবাক হলেও হেসে ফেলল। আপনি এত কিছু? আমি তো সময় দিলাম পল্লবী। যদি মনে হবে বিয়ের সঠিক সময় এসেছে সেদিন আমাকে বলবি, আমি অপেক্ষা করব। আপনাকে বেশি অপেক্ষা করাবো না বাবা, নিশ্চিন্তে থাকুন। অমিতেশবাবু বাড়িতে কলিং বেল বেজে উঠল। বাড়িতে এখন কেউ নেই। অনুরমা শ্বশুরবাড়ি গিয়ে গেছে, আবার বিয়ের সময় আসবে, তাই উনি একাই আছেন। মনে হলো অভি এলো। এখন রাখছি, বেস্ট অফ লাক। পল্লবী হাসলো। তার মানে ওর ফোনটা কাটলো। অমিতেশবাবু গিয়ে দরজা খুলে দিলেন অভিষেককে। অভিষেক বাড়িতে ঢুকে নিজের ব্যাগটা সোফায় রেখে সোফায় ঠেল দিয়ে বসলো। তুমি দরজা খুলে কেন? দিদিভাই কোথায়? অমিত কোথায়? তোর দিদিভাই বাড়ি চলে গেছে। 5 দিন পর ও ব্যাঙ্গালোরে ফিরে যাবে। অভিষেক মাথা তুলে অবাক হয়ে তাকালো অমিতেশবাবুর কাছে। ফিরে যাবে মানে? দিদিভাই তো আরও 1 মাস থাকার কথা এখানে। অমিতেশবাবু হতাশ হওয়ার অভিনয় করে অভিষেককে মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল। যে জন্য ওরা ছুটি নেবেন এসেছিল সেজন্যই যখন হচ্ছে না, তখন বেকার এখানে পড়ে থাকবে কেন? মানে? তন্ময়বাবু তোর আর পল্লবীর বিয়েটা ভেঙে দিয়েছে। পল্লবী তোকে বিয়ে করতে চায় না, এমনটা জানিয়েছেন উনি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।